রানাঘাট নামটা আমাদের সকলেরই পরিচিত। বিখ্যাত সিদ্ধেশ্বরী কালীর মন্দির এখানেই প্রতিষ্ঠিত। কিন্তু প্রথম থেকেই এই জায়গার নাম কি ছিল? রানাঘাট না, এর পূর্ব নাম ব্রহ্মডাঙ্গা। কথিত আছে নদীর ঘাটে নিত্য স্নান করতে আসতেন এক রানী। সেই থেকে ব্রহ্মডাঙ্গার নাম বদলে হলো রানীর ঘাট। অপভ্রংশে তা পরে হয়ে যায় রানাঘাট। আবার অনেকে বলেন অনেক কাল আগে কুখ্যাত রানা বা রনা ডাকাত এখানেই তার ঘাঁটি গেড়েছিল। রনার ঘাট থেকে বর্তমানের রানাঘাট। নমস্কার, কিংবদন্তি সেই ডাকাতকে নিয়ে আজ আমাদের কাল্পনিক গল্প অঙ্কিতা সরকারের লেখনী থেকে রানা ডাকাতের ঘাঁটি। অঙ্কিতা সরকার বর্তমান সময়ের একজন জনপ্রিয় লেখিকা। তাঁর সাহিত্য জগতে প্রবেশ 2017 সালে, নিতান্তই অবসর যাপনের জন্য। কিন্তু বর্তমানে তাই তাঁর একমাত্র নেশা হয়ে দাঁড়িয়েছে। 2019-এ প্রথম কিশোর ভারতীতে তার লেখা অনুগল্প প্রকাশ পায়। 2020 সালে কঙ্কাবতী নামে গুপ্তযুগের এক বিষকন্যার কাহিনী নিয়ে তার প্রথম একক বই উপন্যাস হিসাবে প্রকাশিত হয়। বিস্তৃত প্রায় এক ঐতিহাসিক চরিত্র নিয়ে তার দ্বিতীয় বই প্রত্যাবর্তন প্রকাশিত হচ্ছে খুব সম্প্রতি। আজকের গল্পটি বৃত্তের বাইরে 2020 সংখ্যায় পাপ শিরোনামেই প্রকাশিত হয়েছে। গল্পে যাওয়ার আগে আমাদের আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে গল্পটি হেডফোন ব্যবহার করে পুরোটা শুনবেন। আর যদি আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। কমেন্ট করে জানাতে পারেন এই ভিন্ন স্বাদের ভয়ের গল্পটি আপনাদের কেমন লাগলো, বা এরকম গল্প আপনারা আরও শুনতে চান কিনা। আজ গল্প পাঠে আমাদের সঙ্গে থাকছে ফ্রিকি ফ্রাইডে অডিও স্টোরিজের টিম। ভিন্ন স্বাদের নতুন সব গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন ফ্রিকি ফ্রাইডে অডিও স্টোরিজকে। লিংক আপনারা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে। গল্পের প্রধান চরিত্রে জমিদার, পুষ্প, নারায়ণী, ছোট কুকি এবং রানা ডাকাত। গল্প পাঠে আমি শুভজিৎ। শুরু হচ্ছে ভয়ঙ্কর ডাকাতের গল্প অঙ্কিতা সরকারের কলম থেকে রানা ডাকাতের ঘাঁটি। ওম জবকুসুম শঙ্খাসনা। বুক অব্দি জলে দাঁড়িয়ে পৈতেখানি কানে পেঁচিয়ে পূব দিকে মুখ করে জোর হাতে সূর্য প্রণাম সারলেন ব্রহ্মডাঙ্গার প্রভাবশালী রাজা রঘুরাম রায়। 55 বছর বয়সী, দীর্ঘ ও ঋজুদেহী এই মানুষটির শীত, গ্রীষ্ম, বর্ষা এই নিয়ম পালনে কোনো অন্যথা হয় না কখনো। সূর্যস্তব শেষ করার পরে গুনে গুনে ঠিক 5টা ডুব দেন উনি তার প্রাসাদোপম বাড়ির লাগোয়া বড় দিঘিতে। জল ছেড়ে উঠে আসার সাথে সাথেই তাঁর পুরনো চাকর হরি এগিয়ে আসে গামছা নিয়ে। ভিজে শরীর মুছে পরনের কাপড় চোপড় ছেড়ে ধবধবে পরিষ্কার পাটভাঙা ধুতি হালুয়ান পরে কাঁধে মুগার চাদরখানি নিয়ে তিনি দোতলার বারান্দায় রাখা আরাম কেদারায় হেলান দিয়ে বসে হাতে তুলে নেন গড়গড়িখানা। এর ঠিক মিনিট 10 পরেই তাঁর প্রথমা স্ত্রী নারায়ণী সাদা শ্বেত পাথরের গ্লাসে তাঁর জন্য ডাবের জল নিয়ে আসেন। সেই সাথে সংসারে 2-1টি প্রয়োজনীয় আলোচনাও সেরে নেন। এই সময়টুকু ছাড়া কর্তাকে আর পাবেন কোথায়। আজও এর কোনো অন্যথা হলো না। হাতে ডাবের জল ভর্তি গ্লাস নিয়ে নারায়ণী এগিয়ে আসেন। তারপর বলেন, বলি হ্যাঁ গা, শুনছো নাকি? গোড়গোড়ায় টান দিতে দিতে অন্য হাত দিয়ে মোটা পুরুষ্ট কাঁচা পাকা গোফে তা দেওয়ার সাথে সাথে কোনো এক গভীর ভাবনায় মগ্ন ছিলেন রঘুরাম রায়। স্ত্রীর প্রশ্নের উত্তরে অন্যমনস্কভাবে একটা হুঁ বলে আবার নিজের কাজে মগ্ন হয়ে গেলেন। এদিকে স্বামীর কাছ থেকে উত্তর না পেয়ে নারায়ণী অধৈর্য হয়ে উঠলেন। সংসারে তার মেলা কাজ পড়ে আছে, এইভাবে এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তিনি আবার বললেন, তা বলি কোন ধ্যানে মগ্ন হলে তুমি? আমার কথাখানা কি শুনবে? আমার বেশি সময় নেই কিন্তু বলে দিলাম, ওদিকে মেলা কাজ পড়ে আছে আমার।
ডাবের জলে চুমুক দিয়ে খানিকটা অসহিষ্ণু গলায় বলে ওঠেন রঘুরাম। আরে কি হয়েছেটা কি? সকাল সকাল এমন কাশি ভাঙা গলায় হাঁক ডাক জুড়লে কেন বলো দেখি? উত্তরে নারায়ণী ঝাঁঝালো গলায় প্রতিবাদ করে ওঠেন। কি? আমার গলা কাশি ভাঙা? ফোঁস করে তেড়ে উঠে বলে ওঠেন বড়গিন্নি। হ্যাঁ, তা তো এখন কইবেই না। এখন তোমার ঘরে কোকিল কোনটি ছোট বউ আছে কি না? আমার গলা তো এখন ভাঙা কাশি হবে। রঘুরাম এবারে বেশ খানিকটা অসহিষ্ণু হয়ে মুখে বিরক্তিসূচক একটা শব্দ করে বলে ওঠেন তিনি। কি হচ্ছেটা কি? ছেলে মেয়েরা সব তো কাছে পিঠেই আছে নাকি? এসব শুনলে কি মনে করবে তারা? ভেবে চিনতে কথা কইতে না পারলে চুপ করে থাকবে, বুঝলে? নাও এখন বলো কি বলতে এসেছিলে? আমার আবার তাড়াতাড়ি কাছারিতে যেতে হবে। ছেলে মেয়ের নাম শুনেই নারায়ণী ঘুমটার আড়াল থেকে জিভ কাটলেন। আসলে মনের ঝাল ঝাড়ার সময় খেয়াল থাকে না সব সময়। ছেলে মেয়েগুলো তো সত্যিই বড় হচ্ছে। এখন স্বামীর ধমক শুনে খানিকটা সাবধান হয়ে মৃদু স্বরে বললেন, বলি, ছোট বউয়ের তো সময় হয়ে এলো গো। এবারে তো তাকে আঁতুড়ে নিয়ে যেতে হয়। ওদিকে বড় কুকিরও তো সময় হয়ে এলো পেরায়। তাই আমি বলছিলাম কি তোমায়, তুমি গড়ামিকে ডেকে আরও একখানা গড় তোলার ব্যবস্থা করো দেখি। কথাটা পেরেই নারায়ণী আর দাঁড়ালেন না। পাথরের গ্লাসটা তুলে নিয়ে হন হন করে ভেতর বাড়ির দিকে চলে গেলেন তিনি। নারায়ণী হলেন রঘুরাম রায়ের প্রথম পক্ষ। তার পিতৃদেবী এই বিয়ে দিয়ে যান যখন তাঁর বয়স মাত্র 20 বছর এবং নারায়ণী 9 বছরের বালিকা। তারপর চুন্নির বুক দিয়ে কত জল বয়ে গেল। রঘুরামও পিতৃহারা হলেন, কিন্তু বহু সাধ্য সাধনার পরেও সন্তানের মুখ দেখতে পেলেন না। অনেকটা মায়ের ইচ্ছায় এবং কিছুটা নারায়ণীর সায় তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করলেন। সেও আজ প্রায় বছর 20 আগেকার কথা। সেই পক্ষে 6টি সন্তান রেখে মেজগিন্নি বছর 5 আগে চক্ষু বুঝেছেন। চিরকালই সে ছিল রুগ্না। শেষ সন্তানটি প্রসবের ধাক্কা সে আর সামলাতে পারেনি। শেষের মেয়েটির যখন বিয়ের কথাবার্তা চলছে তখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছেলে মেয়েগুলি তাদের বড় মাকেই নিজেদের মা বলে মনে করে এসেছে ছোট থেকে। নারায়ণীও সতীনের সন্তানকে বুকে টেনে নিয়েছেন। তাই রুগ্না অসুস্থ মেজগিন্নির মৃত্যুতে খুব গাঢ় শোকের ছায়া ব্রহ্মডাঙ্গার জমিদার বাড়িতে কখনো পড়েনি। এই ঘটনার দিন কয়েক পরে শান্তিপুরে খাজনা তাগাদা করতে গিয়ে রঘুরাম রায় গরিব ব্রাহ্মণের একটি অত্যন্ত সুন্দরী দ্বাদশ বর্ষীয়া কন্যাকে সিঁদুর পরিয়ে ঘরে তোলেন। বলাই বাহুল্য, নারায়ণী এতে খুশি হতে পারেনি। তার পক্ষে সেটাই স্বাভাবিক। ভেবেছিলেন সতীন মরেছে, এবারে ঘরে পাবেন স্বামীকে। এতগুলো বছর পরে এবার নিজের করে পাবেন। কিন্তু তা সেই বাড়া ভাতে 12 বছরের মেয়েটাকে ছাই ফেলতে দেখে তিনি যে খুব একটা খুশি হবেন না সে তো জানা কথাই। সেও আজ প্রায় 5 বছর হয়ে গেল। রঘুরামের সেই তৃতীয় পক্ষ এখন সন্তান সম্ভবা। আঁতুরে যাওয়ার তার সময় হয়ে এসেছে। আর তাছাড়া তার ছোট মেয়েটিও গর্ভবতী হয়ে বাপের বাড়িতে আসবে সন্তান প্রসবের জন্য। দুজনের প্রসবকালে যাতে আঁতুর ঘর নিয়ে কোনো সমস্যা না হয় তাই আগে থেকেই সমস্যার কথা স্বামীর কর্ণগোচর করতে ভুললেন না নারায়ণী। বস্তুত নিজের স্বামীকে দখলে না রাখতে পারলেও সংসারের রাশটা নিজের মুঠোতেই রেখেছেন নারায়ণী। এইটুকু না করতে পারলে যে সংসারের সকলেই তাকে ফেল না করে রাখবে। গিন্নি চলে যেতেই মৃদু একটা হুঙ্কার ছেড়ে উঠে দাঁড়ালেন রঘুরাম রায়। বাঁচখাই গলায় ডেকে উঠলেন, হরি, ও হরি! আরে বলি, ও হারামজাদা হরি, কোথায় মরলি রে হতভাগা? হরি হচ্ছে কর্তার সব সময় সঙ্গী। খাজনা আদায়ের জন্য কি গ্রামে গ্রামে প্রজাদের অবস্থা তদারক করার জন্য রঘুরাম যখনই বাইরে যান হরি হয় তাঁর সাথী। দিনের বেলায় প্রায় সময় সে আফিনের নেশা করে ঘুমোতে থাকে। তাই কর্তার এক ডাকে সাড়া দেওয়া তার আর হয়ে ওঠে না। আর একবার সাড়া না পেলেই হরির বাপ বাপান্ত করতে ছাড়েন না কর্তা। তবুও শৌখিনী নেশাটি কিছুতেই ছাড়তে পারে না হরি। এখন কর্তামশাইয়ের বার কয়েক ডাকাটাকির পর হাতে করে তাঁর হাতির দাঁতের লাঠিটা নিয়ে একেবারে সোজা সে কর্তামশাইয়ের সামনে এসে দাঁড়ালে। তারপরে তাড়াহুড়ো করে বললে, চলেন কর্তা,
আজ আবার মেলা দেরি হয়ে গেল। রঘুরাম প্রথমেই তার আপাত মস্তক ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপর তার বলা কথাগুলো নকল করে বললেন, হ্যাঁ চলেন কর্তা, মেলা দেরি হয়ে গেল। বাবারে, কোথাকার কি রথি মহারথী এলো রে, তার কথা শুনে আমায় এক্ষুনি বেরোতে হবে। বলি বাড়িতে যে দুখানা পোয়াতি মেয়ে মানুষ রয়েছে, আর আতুর ঘর যে মোটে একখানা। হারামজাদা, সে খেয়াল তোমার আছে? আর একটা আতুর ঘরের ব্যবস্থা কে করবে শুনি? হারামজাদা। এই ভৎসনার উত্তরে হরি তার কালো ছোপ ধরা দাঁত বের করে বলল, এই কথা, এই নিয়ে আপনি চিন্তা করবেননি কর্তা। এই হরি সব ব্যবস্থা করে দিবে। ওই উঠোনের কোণে আর একটা আতুর ঘর দাঁড়িয়ে যাবে। রঘুরাম এবার একটু ঝাঁঝালো গলায় বলে ওঠেন, সেটা কবে হবে রে হতভাগা? যা, আগে এক্ষুনি ঘর আমি ডেকে নিয়ে আয়। আগে ঘর হবে, তারপর বাইরে বেরোবো। যা, শিগগির যা। কথাগুলো এক প্রকার দাঁত মুখ খিঁচিয়ে বলে ওঠেন রঘুরাম। অবস্থার গুরুত্ব বুঝতে পেরেই হোক বা কর্তামশায় তা রাখে, হরি তক্ষণিয়ে ছুটে বেরিয়ে গেল একজন ঘোড়ামির খোঁজে। ফিরল একেবারে বেলা করে একজন তাগড়া জোয়ান ঘোড়ামিকে সঙ্গে নিয়ে। ঘোড়ামির পুষ্ট কালো তাগড়া চেহারা দেখে মনে মনে অবাক হলেন রঘুরাম, যদিও মুখে কিছু বললেন না। হত দরিদ্র ঘোড়ামির এই হেন চেহারা দেখে তিনি চার পরনায় বিস্মিত। ঘোড়ামি তৎক্ষণাৎ রঘুরামের সম্মুখে এগিয়ে এসে হাত জোর করে বললে, হেকে পেনাম হই কথা। ঠিক আছে ঠিক আছে। মাথা নিচু করে ঘোড়ামিটিকে প্রণাম করতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, তা নাম কি তোর? ঘোড়ামি মাথা নিচু করেই উত্তর দেয়, আগে রানা হুজুর। রঘুরাম বলেন, কি নাম বললি যেন? রানা? বেশ বেশ বেশ। নামখানার মতো চেহারাখানাও তো তোমার বেশ তাগড়াই দেখছি। তা কি কাজ করতে হবে তা নিশ্চয়ই জানা আছে বাপু। কর্তামশাইয়ের কথা শুনে মাথা নিচু করে নীরবেই ঘাড় নাড়ল লোকটা। তার নিম্নাঙ্গের পরনে রয়েছে একটা আধময়লা হেঁটো ধুতি, ঊর্ধ্বাঙ্গ নগ্ন, কালো শরীর বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, কপাল অব্দি নেমে এসে মুখের অনেকখানি জায়গাকে ঢেকে রেখেছে। তা কদিন লাগবে একখানা খড়ে ছাওয়া ঘর তুলতে? প্রশ্ন করেন রঘুরাম। উত্তরে রানা বলে, আগে আজ সূর্যি ডোবার আগেই কাজ শেষ করে দিব। একটু বিস্মিত চোখে রঘুরাম তাকান রানার দিকে, তারপর বলেন, বটে, দুজনে যে কাজ করতে দুদিন সময় লাগে সেই কাজ তুই একা একবেলা করে ফেলবি? কে রে তুই, ভগবান নাকি বিশ্বকর্মা? এই বলেই নিজের রসিকতায় নিজেই হেসে ওঠেন তিনি। কর্তার হাসিতে সঙ্গ দিতে হরিও বোকাটে হাসি হেসে ওঠে ঠিকই, কিন্তু ঠাকুর দেবতা নিয়ে হাসি মজা সে একেবারেই পছন্দ করে না। তাদের দুজনেরই এই হাসি মস্করার মাঝেও ঘোড়ামি কিন্তু মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। তারপর শান্ত স্বরে এসে বলে ওঠে, আগে আজ যদি একবারের জন্য না থামি, তবে আজই কাজটা গুছিয়ে নিতে পারবো কর্তা। রঘুরাম বলেন, আরে থাক থাক, অত তাড়াহুড়োর তো কোনো দরকার নেই। না খেয়ে বিশ্রাম না নিয়ে কাজ করবার কোনো দরকার নেই। একেবারে কালকের মধ্যে তুলে দিলেই হবে ক্ষণে। প্রত্যুত্তরে রানা কপালে দুহাত জড়ো করে ঠেকিয়ে প্রণাম করে, তারপর বলে, আগে কর্তার যেমন ইচ্ছে। তৎক্ষণাৎ রঘুরামের নির্দেশে হরি তাকে ঘর তোলবার জন্য নির্দিষ্ট জায়গাটা দেখাতে নিয়ে যায়। এই এতক্ষণে মাথা তোলে রানা। জমিদার বাড়ির প্রাচুর্য বৈভব দেখে তার চোখ দুটো চকচক করে ওঠে। হরি এবারে বলে ওঠে, এই যে ঘোড়ামির পুত, দেখে নাও, এইখানেই উঠবে এই ঘরটা। বেশ পাকাপোক্ত দেখে বানিও বাবু। কর্তার স্ত্রী আর মেয়ে থাকবে। কোনো গাফিলতি হয়েছে যদি তোমার গদ্দান যাবে, এটা মনে রেখো। হরি নির্দেশ দিয়ে চলে যেতে উদ্যত হয়, কিন্তু রানা ঘোড়ামির ডাকে আবার পেছনে ফিরতে বাধ্য হয়। ওহ, দিলি তো হতভাগা যাওয়ার সময় পিছু ডেকে। বল কি বলবি? আগে বলছিলাম, বাড়ি থেকে তো মুড়ি চিড়ে কিছুই আনিনি, তা খাবার জন্যে। উত্তরে হরি অবাক হয়ে রানার মুখের দিকে তাকিয়ে বলে, উফ, এই কাজ শুরু করতে না করতেই নোলা চুকচুক করা শুরু হয়ে গেল একদম। আরে পাবি পাবি, সব পাবি। ঠিক সময় গিন্নিমা সব পাঠিয়ে দেবেন, কিন্তু খবরদার ভিতরে যাবি না।
বুঝেছিস? লম্বা করে ঘাড় নেড়ে রানা বুঝিয়ে দেয় যে সে সব বুঝেছে। খাবারের আশ্বস্ততা পেয়ে তার মুখ খুশিতেই উজ্জ্বল হয়ে ওঠে। উঠোনের একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কর্তার আর হরির চলে যাওয়া দেখছিল রানা। বারবার তার মাথায় ঘুরে ফিরে আসতে লাগলো রায়বাড়ির ঐশ্বর্যের চিত্রটা। কিন্তু পরক্ষণে নিজের চিন্তায় লাগাম পড়ালো সে। দ্রুত তাকে কাজ শেষ করতে হবে। এখন এসব হাবিজাবি চিন্তা করে সময় নষ্ট করার সময় নয়। বাড়ি থেকে বেরিয়ে শান্তিপুর গ্রামে যাওয়ার জন্য পালকিতে একেবারে উঠতে যেতেই বাধা পেলেন রঘুরাম রায়। উল্টো দিক থেকে একজন হতদরিদ্র চেহারার লোক ছুটতে ছুটতে এসে একেবারে তাঁর পথ আটকে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে বলল, রাইয়েন না কথা, রাইয়েন না, একটু খাড়াই যান। রঘুরামের মুখে স্পষ্ট হয়ে উঠল বিরক্তি। কিন্তু তিনি কিছু বলে ওঠার আগেই হরি তার দিকে একেবারে তেড়ে গিয়ে বলল, আরে আপদ কোথাকার, দেখলি না কর্তা বেরোচ্ছেন, এই সময় বাধা দিতে নেই সেটা জানো না বলদ? উত্তরের লোকটি কাচুমাচু মুখ করে বলল, আমি কি করব? আমার যে গিন্নিমা পাঠাইলেন, বললেন যা গিয়া তোদের কর্তাবাবুরে খবর দে, সুর্নির ঘাটে সোটখুকির নাও এসে লাগছে, সঙ্গে জামাইবাবাও আছে, তাদের কি আনতে হবে তো। মেয়ে জামাইয়ের আগমন সংবাদ শুনে ব্যস্ত হয়ে পড়লেন রঘুরাম রায়। আজ আর তাঁর শান্তিপুরে যাওয়া হবে না। তা না হয় নাই হোক, সেখানে না হয় পরের দিন যাবেন, কিন্তু এখন তো ঘাটে এক্ষুনি পালকি আর গরুর গাড়ি পাঠাতে হবে। মেয়ে যে তাঁর ভরা পোয়াতি, তাকে তো আর গরুর গাড়ি ঝাঁকুনির মধ্যে আনা যায় না। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে তিনি পালকি বাহকদের বললেন, এই তোরা এক্ষুনি চূর্ণির ঘাটে যা, ছোট খুকিকে নিয়ে সাবধানে বাড়ি যাবি। আর হরি, তুই বাড়ি গিয়ে গাড়োয়ানকে ঘাটে পাঠিয়ে দে, আমি বরং ধীরে সুস্থে ওখানে যাচ্ছি। রঘুরামের ছোট মেয়ের বয়স এখন 15, মানে তার বাবার তৃতীয় পক্ষের সমবয়সী বলতে গেলে। তাঁর বিয়ে হয়েছে হুগলি জেলার বৈদ্যবাটিতে। এই মেয়েটা ছোট থাকতেই তার মা মারা যাওয়ায় বাবা আর তার বড় মায়ের কাছ থেকে অতিরিক্ত প্রশ্রয় এবং আদর পেয়ে এসেছে। তাঁর স্বামীটি তার থেকে বছর 5 বড় হলেও স্ত্রীর তিরিক্ষি মেজাজের জন্য তাকে একটু সামলেই চলে। আর রাশভারী শ্বশুরমশাইকে দেখে তার কথা একেবারে আটকে যায়। বাবার তৃতীয় বিয়ের কথা সে বৈদ্যবাটিতে বসে জানলেও নতুন মাকে চাক্ষুষ করবে সে আজই। শেষ বয়সে বাবার এই মতিভ্রমে সে যত না বেশি লজ্জিত, তার চেয়েও অনেক বেশি বিরক্ত। তার বড় দাদার বড় ছেলেটির জন্যে কয়েক বছরের মধ্যে পাত্রে খুঁজতে হবে, আর এ সময় তার বাবাই কিনা কি একটা কাণ্ড ঘটালেন। চূর্ণির ঘাটের কাছে বাবার পাঠানো পালকি আসা সত্ত্বেও সে কিন্তু তাতে উঠে বসে না। যতক্ষণ না বাবা নিজে আসবে সে কিছুতেই বাপের বাড়ি চৌকাঠ পেরোবে না। তার 20 বছর বয়সী স্বামী চন্দ্রকান্ত একবার বলতে গেছিল, আরে তোমার বাবা কাজে কর্মে ব্যস্ত থাকা মানুষ, সব জায়গায় কি তার উপস্থিত হওয়ার সুযোগ থাকে? তবুও তো তিনি তোমার জন্য পালকি, আমার জন্য গরুর গাড়ি পাঠিয়েছেন। কেন মিথ্যে জেদ করছো বলো? বেলা তো কম হলো না, সে কোন সকালে বেরিয়েছি। আমি বলি কি, তুমি চুপ করো, বেশি কথা বলো না। তাঁর স্বামীর কথা শেষ করতে না দিয়েই নাকে নদ দুলিয়ে ঝাঁঝালো গলায় তাকে চুপ করিয়ে নারায়ণী ছোট মেয়ে বলে ওঠে, এইসব ওই বজ্জাত মেয়ে মানুষের বুদ্ধি, নইলে কি আর এই বয়সে আমার দেবতুল্য বাবার এমন মতিভ্রম হয় গো। দুঃখে মুখে আঁচল চাপা দেয় সে। বিপদ বুঝে স্ত্রীর আরেকটু কাছে সরে আসে চন্দ্রকান্ত। আশেপাশে আর কেউ নেই, আর তাছাড়া এ তার শ্বশুর বাড়ির গ্রাম, এখানে লজ্জা পাওয়ার বিশেষ কোনো কারণ নেই। চন্দ্রকান্ত এবারে স্ত্রীর কাঁধে হাত রেখে একটু সাহস করে বলে, সেটাই তো আমি বোঝানোর চেষ্টা করছি তোমায়। বাড়িতে চলো, সেখানে গিয়ে খেয়ে দিয়ে এসব নিয়ে আলোচনা করা যাবে। উফ, সে কোন সকালে খেয়ে বেরিয়েছি, এই খিদেতে পেটটা একদম চুই চুই করছে। স্বামীর কাতর কণ্ঠ শুনেও কিন্তু ছোট খুকির মনে কোনো মায়ের উদ্রেক হলো না। সে আগের মতো ওই ঝাঁঝি মেরে বলে উঠল, মরণ, সেটাই বলো। তোমার খিদে পেয়েছে বলে শ্বশুর বাড়ি যাবার এত তাড়া। যাও না, তোমার জন্য তো বাইরে গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, চলে যাও, গিয়ে জামাই আদর খাও। চত্ব সব। এর পরেও স্ত্রীর মুখে তর্ক করবে অত সাহসী চন্দ্রকান্ত নয়।
সে পেটের খিদে পেটেই চেপে রেখে মুখে কুলু পাটল। কই রে ছোট খুকি, কই মা? এর মধ্যেই বাইরে থেকেই রঘুরামের উদান্ত কণ্ঠস্বর শোনা গেল। শ্বশুর মশাইয়ের গলা শুনে হাড়ে বাতাস লাগলো চন্দ্রকান্তর। সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে তাঁকে প্রণাম করে বলল। ভালো আছেন বাবা? উত্তরে রঘুরাম বললেন, হ্যাঁ, ছোট খুকি কি নৌকোতে? চন্দ্রকান্ত মাথা নাড়ে। জামাইয়ের কাছ থেকে উত্তর পেয়ে তাড়াতাড়ি নৌকো ছায়ের ভেতর ঢোকেন তিনি। এখনো নৌকোতে বসে আছিস? আয় মা, আয় আয়, বাইরে আয়, চল না বাড়ি চল আগে। এখানে আসার আগেই পালকির বেহারারা তাকে সব জানিয়েছে। এই মেয়ের অভিমানের সাথে তিনি বিলক্ষণ পরিচিত। জামাই যে তার স্ত্রীকে শাসন করতে পারেন না, এতে যেমন তিনি একদিকে মনে মনে বেশ খুশি হন, তেমনি অন্যদিকে জামাইয়ের উপর বিরক্ত হন। মান অভিমানের পালা মিটিয়ে মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরলেন রঘুরাম। তখন সূর্য মাথার উপর উঠে গেছে। মেয়েকে যত্ন করে বাড়ির ভেতর নিয়ে গেলেন রঘুরাম। নারায়ণীও বরণ করে ঘরে তুললেন মেয়ে জামাইকে। উঠোনের এক পাশে ঘর চাইতে চাইতে রানা তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখল তাদের আগমন। এই শিবে, শুয়ে শুয়ে গাঁজায় খালি দম দিতেছিস, এদিকে খেয়াল আছে সর্দার এখনো ডেরায় ফেরেনি? ফেরেনি তো ফিরবে, তার জন্য আমি কি করব? শুধু শুধু আমার নেশার ধুকনিটা নষ্ট করে দিওনি তো। গাজার কলকেতে মনোনিবেশ করে বলে ওঠে শিবে। তাকে আর কিছু বলে কোনো লাভ হবে না বুঝেই অস্থিরভাবে পায়চারি করতে থাকে নবকুমার ওরফে নবা। ওরা সবাই কুখ্যাত ডাকাত, রানা ডাকাতের দলের সদস্য। দিনের বেলা ওরা আর 5টা ভদ্রলোকের মতোই এক ফালি জমিতে চাষ করতে যায়। কাঁচা লঙ্কা দিয়ে এক থালা ভাত হুসাস করে খায়, ছেলে মেয়ে নিয়ে আদর সোহাগ করে, হুকু খায়। কিন্তু রাত হলে কোনো কোনো দিন ওদের চেহারা একেবারে বদলে যায়। সেদিন ওদের চোখ থাকে লাল টকটকে, মুখে মাখা থাকে কালি, মাথায় লাল ফেটটি বেঁধে তাদের চেহারা তখন কোনো জমদূতের চেয়ে কোনো অংশে কিছু কম লাগে না। তাদের আরাধ্যা দেবী কালীর পুজো দিয়ে তারা রনপা চেপে হাতে মশাল জ্বালিয়ে পাড়ি দেয় দূর দূরান্তের কোনো অবস্থাপন্ন জমিদারদের বাড়িতে। সরকার বাহাদুর তাদের ধরবার অনেক চেষ্টা করেছে, তাদের জীবিত অথবা মৃত মাথার দামও ধার্য করেছে, কিন্তু প্রতিবারই তারা কোনো এক কারণে ব্যর্থ হয়েছে। অবশ্য তার পিছনে প্রধান কারণ হচ্ছে গরিব মানুষদের কাছে রানা ডাকাত ও তার দলবল একেবারে ভগবানের প্রতিরূপ। কার মেয়ের বিয়ে হচ্ছে না, কার বউ অসুখে পথ্য পাচ্ছে না, সেই সমস্ত ব্যাপারে এগিয়ে এসছে এই রানা। তাই এই গরিব মানুষগুলো সব জানলেও শত হুমকির পরেও কখনো মুখ খোলে না। চুন্নির পশ্চিম তীরে যে ঘন জঙ্গল আছে, সেখানে তো দিনে মানেই সাধারণ মানুষ ঢুকতে পারে না, সেখানেই ওদের ডেরা। অবস্থাপন্ন কোনো গৃহস্থের নৌকো ওই ঘাট ছুঁয়ে যাওয়ার সাহস পর্যন্ত করে না। রানা ডাকাতের ভয়ে ব্রহ্মডাঙ্গার এই জায়গাকে লোকে রানা ডাকাতের ঘাটি বলেই জানে, এবং পরবর্তীকালে ক্রমেই তা রানাঘাট নামে পরিচিত হয়। সন্ধে আরো একটু গাঢ় হতেই দূর থেকে রানাকে আসতে দেখা গেল। অমনি দলের মধ্যে একটা শোরগোল পড়ে গেল। জঙ্গলের একদিকের একটু ফাঁকা জায়গায় মশাল জ্বালিয়ে বসে আছে রানা ডাকাতের সাঙাতরা। মৃদুমন্দ হাওয়া বইছে। রানা খানিকটা সেদিকে এগিয়ে আসতেই শিবে এবার তৎক্ষণাৎ বলে ওঠে, সারাদিন তুমি কোথাও উদাও হয়েছিলে সর্দার? আমরা তো ভেবেই মরি খাকি পোশাক পরা সুবুদ্ধির পুতেরা আবার তোমায় তুলে নিয়ে যায়নি তো? শিবের কথা শুনে হা হা করে হেসে উঠল রানা। তাকে হাসতে দেখে দলের সকলেই বুঝলো নিশ্চয়ই কোনো ভালো খবর আছে। হাসি থামিয়ে রানা বলল, রানা ডাকাতকে ধরতে পারবে এমন বাপকা বেটা এখনোই ব্রহ্মডাঙ্গায় জন্মায়নি। দে দে আগে 4টি খেতে দে, সারাদিন ঘর চাইতে চাইতে পেটের ছুঁচো ডন মারতেছে।
যে আমার বাবাকে ফাঁসিয়ে গলায় ঝুলে পড়েছ। তা বলি, তোমার বাপ মা কি তোমার 3 বেলা খেতে দিতে পারছিল নি? যে বাপের বয়সী একখান লোকের সাথে 2 সতীনের ঘরে বিয়ে দিল। ছোট খুকি বাপের বাড়িতে পা দিয়েই আগে গেল তার বাবা তৃতীয় পক্ষের ঘরে। সেখানে তারই বয়সী একটি মেয়ে বিছানায় প্রায় মিশে গিয়ে শুয়ে রয়েছে। দূর থেকে শুধু তার উঁচু পিঠখানাই নজরে আসে। রঘুরামের তৃতীয় পক্ষের নাম পুষ্প। সে 7 চড়ে রা কাটে না কখনো। ছোট খুকির কথা শুনে সে উঠে বসার চেষ্টা করতে খুকি এগিয়ে এসে বলল, থাক থাক, এই শরীর নিয়ে আর উঠে বসতে হইবে না। শুনলুম তোমার শরীর ভালো নাই, তাই দেখতে এলুম আর কি। পুষ্প শুয়ে শুয়ে বললে, মা বাপ নেই আমার, ছোটবেলাতেই মরে গেছে। আমি দাদার কাছেই বড় হয়েছি, দাদাই আমার বিয়ে দিয়েছে। ও, তাই জন্যই দাদা 7 তাড়াতাড়ি বেড়ে ঘাট দিয়ে বোঝা নামিয়েছে। ভালো। তা সারাদিনকে এই উঁচু পেট নিয়ে শুয়ে থাকা হয়, নাকি বড় মার হাতে হাতে দুটো কাজও করা হয়? ঝাঝালো কণ্ঠে কথাগুলো বলে ওঠে ছোট খুকি। খুকির কথার আর কোনো উত্তর পাওয়া গেল না পুষ্পর কাছ থেকে। তার আগেই একজন দাসী হাতে দুধের ঘটি নিয়ে ঘরে এসে প্রবেশ করল। পুষ্পর দিকে দুধের বাটি হাতে সে এগিয়ে যেতেই খুকি মুখ বেঁকিয়ে বলে উঠল, কপাল বটে তোমার, শুয়ে বসে দিব্যি দিন কাটিয়ে দিচ্ছ, আর দাসী চাকরেরা এসে তোমার সেবা করছে। সে কথার কোনো প্রত্যক্ষ উত্তর না দিয়ে পুষ্প বলে, তুমি এসো না, এসে বসো। তোমার অবস্থাও তো আমার মতোই। অতক্ষণ দাঁড়িয়ে কেন আছো? পুষ্প এবার বালিশ থেকে মাথা তুলে পালঙ্কে অতি কষ্টে হেলান দিয়ে বসল। আসলে এর আগেও 2 বার সে পোয়াতি হয়েছে, কিন্তু আঁতুর ঘর অবধি তার আর যাওয়া হয়নি। কিন্তু 7 মাস পার হতে না হতেই তার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল। এবারে সে 9 মাসে দোরগোড়ায় গিয়ে পৌঁছেছে, কিন্তু কিছুই সে খেতে পারে না। যা সে একটু মুখে তোলে সবই বমি হয়ে বেরিয়ে আসে। তাই জন্য তার শরীর প্রথম থেকেই দুর্বল। পুষ্পর কাতর আবেদন অগ্রাহ্য করে খুকি বলে উঠল, না গো, থাক, আমার প্রয়োজন নেই। আমার তোমার মতো আমার শরীর নয় কি না। পুষ্পকে ঠেস দিয়ে কথা বলতে তার ভারী আনন্দ হচ্ছিল। যবে থেকে এই বিয়ের কথা সে শুনেছে, তবে থেকে নিষ্ফল আক্রোশে ফুঁসছে সে। তার তো একরকম বদ্ধমূল ধারণাই হয়েছে, এই বৃদ্ধ বয়সে তার বাবার মতিভ্রমের কারণ এই মেয়েটাই। ও মা, খুকি তুই এখানে? আর ওদিকে আমি সারা বাড়ি খুঁজছি তোকে। জামাই বাবা জীবনকে জিজ্ঞেস করাতে তো বললো তুই এদিকে এসেছিস, তাই আমিও চলে এলাম দেখতে। তা কি কথা বলছিস তুই ওর সাথে? পিছন থেকে নারায়ণের গলা শুনে দুজনেই ফিরে তাকালো। খুকি এবারে তার বড় মাকে হাত ধরে ঘরে নিয়ে এসে পুষ্পর দিকে আঙুল দেখিয়ে বলল, এই ওর সাথে একটু কথা বলতে এসেছিলাম আর কি। তা বড় মা, ওকে খেতে খেতে পায় না নাকি? এমন প্যাকাটির মতো চেহারা কেন? নারায়ণী কপাল চাপড়ে বললেন, আর কি বলবো রে ছোট কুকি তোকে, তুই তো ঘরের লোক, তাতেই দেখ কেমন চোখ টাটাচ্ছে। আর বাইরের লোক ভাববে কি না আমি পোয়াতি সতীনকে না খেতে দিয়ে মেরে ফেলতে চাইছি। বললে বিশ্বাস করবি না খুকি, পোয়া পোয়া দুধ, ক্ষীর, মাখন ওর জন্য সব বরাদ্দ। কিন্তু দেখ, মহারানী যাই খান সব ওক তুলে ফেলে দেন। উনি শুধু থালা থালা পান্তা ভাত লঙ্কা ডলে ডলে খাবেন। হাবাতে ঘরের মেয়ে কি আর আমি স্বাদে বলি? পুষ্পর সামনেই তাকে নিয়ে এরকম রসালো কথা চলতে থাকে। ওদের দুজনের অলক্ষ্যে চোখে জল মুছে সে। পুষ্প তো আপ্রাণ বোঝানোর চেষ্টা করেছে সবাইকে, সে তো কর্তামশাইকে ফুসলিয়ে বিয়ে করে এ বাড়িতে আসেনি। পনের টাকা দিতে না পারায় তার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল, সে বাবার সাথে মণ্ডপ ছেড়ে বেরিয়ে গিয়েছিল। লগ্নভ্রষ্টা মেয়েটাকে বিয়ে করতে কেউ সেদিন এগিয়ে আসেনি।
ঘটনাচক্রে রঘুরামও সেদিন ওই গ্রামেই খাজনা আদায় গিয়েছিলেন। মেয়েটির দাদা তাঁর পায়ে এসে কেঁদে পড়লেন। পুরো ঘটনাটা শুনে আর পুষ্প রূপে বিমোহিত হয়ে তিনি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসেন। এখন তো পুষ্প এই কথা ভালোই বোঝে, কোনো দোষ না করেও পুষ্প এই বাড়ির অনেকেরই চক্ষুশূল। ওদের এসব কথার মাঝখানে সকালে সেই ঘোড়া মেয়ে ঘরের দরজায় এসে কখন যে দাঁড়িয়েছে তা ওরা কেউই টের পায়নি। সম্বিত ফিরল একটা গম্ভীর গলায়। মা জননীরা, একটু খাওয়ার জল মিলবে? আবলুস কালো শক্ত ঘেমো চেহারার লোকটাকে দেখে একেবারে আঁতকে উঠল পুষ্প। খুকি তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করলো, এই কে গা তুমি? আর এমন ঘরের ভেতর চলে এসেছে কেন? কি চাই? হ্যাঁ, উত্তরে লোকটা আমতা আমতা করে বললে, মা জননীরা, আমি রানা। আতুর ঘর ছাইতে এসেছি। কর্তামশাই আমাকে কাজে বহাল করেছেন। এবারে রাগান্বিত গলায় নারায়ণী বলে ওঠেন, সে না হয় বুঝলুম বাছা, কিন্তু গড় তো চাওয়া হচ্ছে বাইরে, তা তুমি অন্দরে এসেছো কেন? রানা ঘোড়ামি উত্তরে বলে, আগে বড় রোদের তাত বাইরে, বড় তেষ্টা পেয়েছে, একটু জল। তার জন্য তুমি একদম বাড়ির ভেতর চলে আসবে? হ্যাঁ, বাবা রে বাবা, কি সাহস! দাঁড়াও, বাবা আসুক, তারপর দেখাচ্ছি তোমায় মজা। বিরক্ত গলায় কথাগুলো বলে ওঠে ছোট খুকি। রানা ভীতু মুখে দাঁড়িয়ে রইল হাত জোর করে। এবারে নারায়ণী ছোট খুকিকে থামিয়ে হাতে তালি দিয়ে একজন দাসীকে ডেকে ঘোড়ামিকে পেট ভরে খাবার আর জল যেন দেওয়া হয় সে নির্দেশ দিল। রায়বাড়ির অপার ঐশ্বর্যের দিকে আরও একবার লোলুপ দৃষ্টিতে তাকিয়ে বিদায় নেয় সেখান থেকে রানা। একটা পরিষ্কার কলা পাতায় অনেকটা খিচুড়ি নিয়ে সেই গরম খিচুড়ি হুশাস করে খেতে লাগলো রানা। নবা সেই ফাঁকে জিজ্ঞাসা করলো কথাটা, বাড়িটা কত বড় গো সর্দার? ভালো করে ঘুরে ঘুরে দেখে নিয়েছো তো কোথায় কি আছে? আসল সময়ে আবার কোনো সমস্যা হবে না তো? কিন্তু রানা কোনো উত্তর না দেওয়ায় সেবারে খানিকটা অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো সর্দার, চুপ করে আছে কেন? বলো না, কবে যাব আমরা ওইখানে? রানা এবারে খাওয়া থামিয়ে বিরক্ত হয়ে নবার দিকে তাকালো। খিদে পেটে খাওয়ার সময় কাজের কথা একেবারে না পাসান তার। তবু নবা বয়সে বড় বলেই অন্যদের মতন তাকে হেলাছেদ্দা করতে পারে না রানা। তবু মুখে খানিকটা বিরক্তির ভাব ফুটিয়ে তুলে বলল, সারাদিন পর ফিরে একটু শান্তিতে খেতে দিবি না নাকি বলতো? কথা তো আর পেটের মধ্যে চেপি রাখি না, বলি তো সবই নাকি? রানার মেজাজের সাথে বিলক্ষণ পরিচিত নবা। সেটাই আর কিছু না বলে চুপ করে রইল। এক গ্রাস গরম খিচুড়ি মুখে তুলতে গিয়েও থমকে গিয়ে রানা বলল, আজ সবে তো একদিনই তো গেলাম, তবু ভেতর বাড়িটা যতটা পারি দেখে এসেছি। কাল তো আবার যাব, বাকি কাজ কালকের মধ্যেই সেরিয়ে আসতে হবে। খানিকক্ষণের মধ্যেই রানার খাওয়া হয়ে গেল। ইঁটো কলা পাতাটা হাতে নিয়ে চূর্ণির ধারে গিয়ে হাত মুখ ধুয়ে নিল রানা। তারপর কাঁধের নোংরা গামছাটাকে দিয়ে হাত মুখ মুছে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খেতে লাগলো। নবা এবারে তামাক সাজিয়ে এনে তার হাতে ধরাতেই গুরুক গুরুক শব্দ তুলে জমিদারদের মতো তামাক টানতে লাগলো রানা। নবা এগিয়ে গিয়ে রানাকে খোসামত করে তার হাতটা টিপতে শুরু করতেই রানা বিরক্ত হয়ে বলল, আহ, তুমি আবার এসব করতে বসলা কেন? শিবে কালু এরা কয় বলি সারাদিন গাঁজা টেনে নাক ডেকে ঘুমাইলে হবে? ডাক দাও তাদের। ডাক দেয়া যদিও দরকার ছিল না আলাদা করে, কাছে পিঠেই ছিল তারা। সর্দারের গলার শব্দেই তাদের নেশার চটকা একেবারে ভেঙে গিয়েছিল। এখন তাদের তলব পড়তেই গুটি গুটি পায়ে সবাই এসে রানার কাছে দাঁড়ালো। রানার বাড়িয়ে দেওয়া পেশিবহুল হাতটা কাঁধে নিয়ে টিপতে টিপতে উৎসুক চোখে তার দিকে তাকিয়ে রইল তারা। নবা এবারে জিজ্ঞাসা করলো, তবে মুনিশকে একটি পত্র লিখতে বলে দিই। আমাদের মধ্যে ওরই তো একটু অক্ষর জ্ঞানটুকু আছে। আগে রেঘোটা লিখতো এইসব, কিন্তু সেও তো দারোগার হাত থেকে বাঁচতে ভরা কোটালের নদীতে ঝাঁপ দিলে। ধুতির খুঁটে চোখ মুছে নবা। এসব পুরনো স্মৃতি যে রানার মনে উঁকি দেয় না তা নয়, কিন্তু এসব ভেবে বর্তমানকে সে ভুলে থাকতে নারাজ।
ধমক দিয়ে সে বললে, না না না, কোনো পত্তর টত্তর লেখা হবে না। রঘুরাম রায় চালাক লোক, পত্তর দিলে সে সাবধান হয়ে যাবে। টাকা পয়সা গয়না গাঁটি সব লুকিয়ে ফেলবে, বলা যায় না, দারোগাটেকেও রাখতে পারে। তাই আজ বাদে কাল অমাবস্যাতেই আমরা যাব। তোরা সব সিদ্ধেশ্বরীর পুজোর ব্যবস্থা কর। কিন্তু সর্দার, তুমি ভুলে যাচ্ছ, আমাদের দলে যত লোক আছে তার চেয়ে অনেক বেশি পাইক বড় কন্দাচার লেঠেল পুষা আছে বুড়া রায়ের। পুরা বাড়ি খুঁজে সব চেঁচে পুচে নিয়ে আসতে পারবো না আমরা। এই কথার প্রত্যুত্তরে রানা খানিকটা হেসে ওঠে, তারপর বলে, নবা তুই বুড়ো হয়ে গেছিস রে, ভুলে গেছিস বেশ কিছুদিন আগে ও বাড়িতে কাকে পাঠানো হয়েছিল খবর আনার জন্য? সেই সাহায্য করবে আমাদের। সে হারামজাদি বেইমানির কথা আর কইনি তুমি। বড় লোক বাড়িতে চব্বচস্য পেপে সব ভুলেছে, নইলে এতগুলো দিনে সে একবার খোঁজ নিলে না আদৌ সে বেঁচে আছে নাকি পটল তুলেছে তাই বা জানা আছে কি করে তোমার? না 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 সর্দার, তার ভরসায় থাকলে খুব ভুল করবে তুমি, এ আমি তোমাকে বলে দিলুম। রানার প্রস্তাবকে এক কথায় নাকচ করে দিয়ে বলে উঠল নবা, তাদের যে সহযোগী রায়বাড়িতে এতদিন ধরে পরিচয় লুকিয়ে রয়েছে, আর তার উপর যে নবার প্রচ্ছন্ন রাগও রয়েছে, এই কথা সে স্পষ্টভাবেই বুঝিয়ে দিতেও ভোলে না সর্দার রানাকে। কিন্তু রানা নিজের সিদ্ধান্তেই অটল থেকে বলল, তুই ভুল করছিস নবা। তাকে আজ আমি দেখেছি, সে দিব্যি বহাল তবিয়তে বেঁচে আছে। আমি কাল গিয়ে যেভাবে হোক তার সাথে কথা বলবো, দেখিস সে আমাদের পাশেই দাঁড়াবে। তোরা পুজোর ব্যবস্থা কর গা, যা 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 যা, রণবাগুলো বের কর, মশাল তৈরি কর। পরশু অমাবস্যায় আমরা রায়বাড়ি যাব। নে এবার আমার একটু ঘুমোতে দে, সারাদিন বড় খাটুনি গেছে। রানা ওই প্রকৃতির সবুজ ঘাসের বিছানার উপরেই শুয়ে পড়ে, আর খানিকক্ষণের মধ্যেই তার নাক ডাকা শব্দ শুনতে পেল উপস্থিত বাকি তিনজন। এই নাও তোমার পান। আর শোনো, আজ আর ও ঘরে শুতে গিয়ে কাজ নাই তোমার। আমি পদ্মকে পাঠিয়ে দিয়েছি ছোট বউয়ের ঘরে। নাও, তুমি এখানেই শুয়ে পড়ো তো আজকে। অল্প চুন, পরিমিত জর্দা আর মিহি করে কাটা সুপুরি দিয়ে সাজানো পানের খিলিটা স্বামীর হাতে ধরিয়ে দিয়ে বলে উঠলেন নারায়ণী। আচমকা সতীনের প্রতি তাঁর প্রথমা স্ত্রীর এতটা চিন্তা দেখে খানিকটা অবাকই হলেন রঘুরাম। তিনি ভ্রু কুচকে প্রশ্ন করলেন, কেন, আজ আবার কি? আজকে ও ঘরে আবার যাওয়া যাবে না কেন? মুখে একটা বিরক্তিসূচক শব্দ করে ঠোঁট বেঁকিয়ে ঝাঁঝিয়ে ওঠেন নারায়ণী। মরো না আমার, বউয়ের কাছে যাওয়ার জন্য এমন চটপটাচ্ছে যেন। এই তো সেদিন বিয়ে করে নিয়ে এলে, মরার সময় এগিয়ে এলো বুড়ো, তবু রস কবে না। তা বলি, তার উঁচু পেটখানার দিকে তোমার নজর যায় না? আজ বাদে কাল তো সে আঁতুর ঘরে ঢুকবে, এবার তো রেহাই দাও তাকে। অবাক হয়ে রঘুরাম বলেন, আরে কি আশ্চর্য, একটা কথার উত্তরে তুমি এত কথা শোনাচ্ছ কেন? আমি আবার কি করলাম? আর এদিকে যে বাড়িতে মেয়ে জামাই রয়েছে, সেই কথা নাকি খেয়াল নেই নাকি? তোমার মনে আছে তাইলে? ব্যঙ্গ করে বলে উঠলেন নারায়ণী। আমায় উদ্ধার করলে গো তুমি। তা পরের বাড়ির ছেলেটা যে এলো, সে যে কুটুম মানুষ, তার সাথে গিয়ে দুটো কথা কয়েছো, এদিকে নিজের নতুন পক্ষের কাছে যাওয়ার জন্যে একেবারে হাঁ পাচ্ছে। রঘুরাম দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে বেজার মুখে বললেন, অমন মেনিমুখো বেটা ছেলের সাথে কথা বলতে ইচ্ছে করে না আমার। একেবারে বউ ভেরুয়া, বউয়ের আঁচল ধরা পুরুষ মানুষ আমি দু চোখে দেখতে পারি না। তা কেমন পুরুষ মানুষ ভালো লাগে তোমার? ঝাঁঝিয়ে উঠে বললেন নারায়ণী। আজ যেন তার মেজাজ হঠাৎ করেই তিরিক্কি হয়ে উঠেছে। নারায়ণী বলে চলল, ঘাটের পথে এক পা বাড়িয়ে দিয়ে ঘরের মেয়ে মানুষ আনা পুরুষ মানুষ। তোমার মেয়েও যদি সতী নিয়ে ঘর করতো না, তোমার ভালো লাগতো? এই কথার আর কোনো উত্তর দেওয়া হয় না রঘুরামের। হঠাৎ পুষ্পর ঘর থেকে পদ্মদাসী এসে বলল,
কর্তামা, নতুন বউ কর্তামশাইকে ডাকলেন, বললে আমি যেন আজ ওইখানে না যাই, ওই ঘরে আজ কর্তামশাই থাকবেন। এই কথার পর আর রঘুরামের তার পুরনো প্রথমা স্ত্রীর কাছে থাকার কোনো মানেই হয় না। তিনি পদ্মঝির পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। মরণ আমার। পিছন থেকে নারায়ণীর ব্যঙ্গের চাপা স্বর শোনা গেল। পুষ্পর ঘরে ঢুকেই রঘুরাম বললেন, এ কি, আজ তো তোমায় বড় বেশি অসুস্থ মনে হচ্ছে পুষ্প। তুমি কি খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিলে? কোনো কিছুই কি খাচ্ছ না ঠিক করে? পদ্ম বলার সাথে সাথেই তার ঘরে এসে উপস্থিত হলেন রঘুরাম। বিছানায় শুয়ে শরীরের গরমে হাঁসফাঁস করছিল পুষ্প। ভারী শরীরের জন্য সে এখন আর নিজে থেকে উঠতে বসতে পারে না। তবু স্বামীকে এই ঘরে ঢুকতে দেখে সে কোনো রকমে অশক্ত হাতে তার মাথার ঘোমটা টেনে মৃদু স্বরে বলল, আমায় আমায় মাফ করবেন। শরীরটা জুতের নেই বলেই পদ্ম দিদিকে দিয়ে আপনাকে ডেকে পাঠালুম। সমবেথী কণ্ঠে রঘুরাম বলে ওঠে, আরে আরে ঠিক আছে ঠিক আছে, সেসব কোনো ব্যাপার নয়। তুমি শো, তুমি শো। তুমি কি কিছু বলার জন্য আমাকে ডেকে পাঠালে? জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে পুষ্প উপর নিচে মাথা নাড়িয়ে ইতিবাচক উত্তর দিল। তারপর কোনো রকমে বলল, বাড়িতে মেয়ে জামাই এসেছে। আমি আমি তাদের সাথে না দেখা করতে পারলুম, না জামাইকে খাতির যত্ন করতে পারলুম। ছোট খুকি অবশ্য এসে আমার সাথে দেখা করে গেছে, তবু। পুষ্পকে থামিয়ে রঘুরাম বলে ওঠেন, আহা, তুমি কেন আবার এসব নিয়ে এত ভাবছো ছোট বউ? এই বাড়িতে তাদের খাতির যত্ন করার লোকের তো আর অভাব নেই। তুমি এই শরীরে এসব ভেবে আর অসুখ বাড়িও না। তুমি এখন ঘুমোও দেখিনি, আমি আছি, এই তোমার পাশে বসলুম, কেমন? কোনো রকমেই পুষ্প আবার বলে, আমার আমার আরো কিছু কথা বলার আছে। পুষ্পর যন্ত্রণা কাতর স্বর শুনে থমকে গেলেন রঘুরাম। জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকাতেই সে বলল, আমার মন বলছে নিজের সন্তানের মুখ দেখা আমার হবে না। তা সে নিয়ে আমার কোনো আফসোস নেই। গত 2 বার আমি মরা বাচ্চার জন্ম দিয়েছি, কিন্তু কিন্তু এটুকু শান্তি আমি মরে গেলেও পাবো যে আপনাকে আমি সন্তান সুখ দিয়ে যেতে পারবো। আহা, আবার এসব কথা এখন কেন? থাক না এখন এসব কথা, তোমার কিছু হবে না। অপ্রস্তুত রঘুরাম বলে ওঠেন, কিন্তু পুষ্প তাও বলতে থাকে, মরবার আগে আমার আমার একটা স্বাদ পূরণ করবেন। তৃতীয় পক্ষের কাতর আবেদনে মন বিগলিত হয়ে ওঠে রঘুরামের। বুকের ভেতরটা তার মোচড় দিয়ে ওঠে। আহা, গরিব ঘরের মেয়ে কিন্তু মনটা বড় উদার। স্বামী যখন যেমনভাবে সুখ চেয়েছেন কখনো সে মানা করেনি। সর্বদাই সে নিজেকে প্রস্তুত রাখত স্বামীর সেবায়। আর এখন যা শরীরের অবস্থা, তাতে মনে হয় না সে আর বাঁচবে। আর আজ মরার আগে এই মেয়েটা স্বাদ পূরণ করতে না পারলে কি সে জমিদার তিনি? বিগলিত স্বরে তাই তিনি বললেন, বলো বলো না ছোট বউ, কি তোমার স্বাদ? বলো, আমাকে বলো। উত্তরে পুষ্প বলে, আমার যত গয়না দিদির কাছে আছে সেইগুলো আজ রাত্রিরে আমায় দিয়ে যেতে বলুন না। আমি আজ শেষবারের মতো ওই গয়না পরে সাজবো। আর একটা কথা, আমার আমার না মরা অবধি ওই গহনা যেন কেউ এই ঘর থেকে নিয়ে না যায়, একটু দেখবেন। তৃতীয় পক্ষের সমস্ত কথায় সায় দিয়ে মাথা নেড়িয়ে অশ্রুসজল চোখে ঘর ছাড়লেন রঘুরাম।
দুতলার লম্বা টানা বারান্দাটায় নিজের রাজকীয় আরামকেদারায় বসে গম্ভীর মুখে গুড়ুক গুড়ুক শব্দে তামাক সেবন করে চলেছেন রঘুরাম। তার দৃষ্টি নিবদ্ধ রয়েছে দূরের ওই ঘন নীল রোজ্জ্বলমল আকাশে। কিন্তু হঠাৎ করে কেউ দেখলে ভাববে তিনি বুঝি তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছেন ঘরামির আতুর ঘর ছাওয়ার কাজ। দুর্গাপুজোর আর খুব বেশি দেরি নেই। প্রতিবারের মতন এবারেও ধুমধাম করেই পুজো হবে বাড়িতে। এই তো কটা দিনের জন্য আত্মীয় স্বজনেরা সব দূর দূরান্ত থেকে এসে আনন্দ ফুর্তি করে পাত পেরে খেয়ে যাবে। একা নারায়ণী মা দশভুজার মতন সব ঝক্কি সামলান। খুব শীঘ্রই যে তার সাথে মেয়েদের বাড়ি, অন্যান্য কুটুমদের বাড়ি তত্ত্ব পাঠানোর লিস্টই করতে হবে। কিন্তু কাল রাতে বিচ্ছিরি রকমের একটা ঝগড়া বেঁধে গেল বড় গিন্নির সাথে। পরিস্থিতি এখন এমনটাই দাঁড়িয়েছে যে মান খুঁয়ে কেউই আগে আর কথা বলতে রাজি নয়। এমনকি আজ সকালে ডাবের জলের ঘটিখানা অবধি ছোট খুকির হাত দিয়ে পাঠিয়েছে নারায়ণী। নেহাত নিজের মেয়ে নিয়ে এসেছে বলে, নয়তো ওই ঘটি একেবারে ছুঁড়ে ফেলে দিতেন তিনি। রঘুরামের এসব চিন্তার মাঝেই হঠাৎ এসে তাকে ঢিপ করে প্রণাম করে জামাই চন্দ্রকান্ত। ঝুমকে উঠে উপরে তাকাতেই তাকে দেখতে পেয়ে রঘুরাম নিরাসক্ত গলায় বলেন, ও তুমি বসো। চন্দ্রকান্ত লাজুক মুখে অপর একটি চেয়ারে বসে পড়ল। মাথাটা নিচু করে রইল সে। আসলে এটাই তার স্বভাব। জবে থেকে ছোট খুকি পোয়াতি হয়েছে সেদিন থেকে কি এক লজ্জা এসে তাকে গ্রাস করেছে। যেন মস্ত বড় একটা কোনো কাণ্ড বাঁধিয়ে ফেলেছে সে। ছোট খুকি তো একদিন তাকে জিজ্ঞাসাই করেছিল, হ্যাঁ গা, তুমি সারাদিন কোথায় থাকো বলো দেখি? বাড়িতে তো তোমার টিকে দেখতে পাওয়া যায়নি। খাওয়ার সময় সাউথ ঠাকুর তোমার খোঁজেন, আর তুমি চোরের মতো বাড়ি ঢুকে একলা একলা খাও। কি হয়েছে স্পষ্ট করে বলো তো। লাজুক মুখে চন্দ্রকান্ত উত্তর দিয়েছিল, কি আবার হবে, তোমার না সবেতেই বেশি চিন্তা। ছোট খুকিও নাচুর পান্তা এগিয়ে সে স্বামীর হাতটা নিজের পেটের উপর রেখে বললে, দেখো তোমায় ওর দিব্যি, সত্যি করে বলো তো, কোনো খারাপ সঙ্গে পড়নি তো? কোনো মেয়ে মানুষ? পুরো কথাটা শেষ করার আগেই গলাটা একবার কেঁপে গিয়েছিল ছোট খুকির। অপ্রস্তুত চন্দ্রকান্ত কোনো রকমে উত্তর দিয়েছিল, কি যে বলো না তুমি। এই যে আমাদের ছেলে পুলে হবে, বাড়িতে সারাক্ষণ এই নিয়ে কথা হয়, আমার খুব লজ্জা করে। এই বলে সত্যি সত্যি লজ্জায় মুখটা নামিয়ে নিয়েছিল সে। হাঁ হয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে সেদিন বসেছিল ছোট খুকি। হেন চন্দ্রকান্ত যে শ্বশুরের সামনে মাথা ঝুঁকিয়ে বসে থাকবে তাতে আর আশ্চর্যের কি আছে। রঘুরাম ভালো করে তাকালেন জামাইয়ের মুখের দিকে। মুখের মধ্যে এখনো একটা কমনীয় ভাব লুকিয়ে আছে। হালকা গোফের রেখা দেখা দিয়েছে ঠোঁটের উপরে। গলা খাকারি দিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, তা তোমার বাড়ির সকলের অবস্থা মঙ্গল তো? উত্তরে চন্দ্রকান্ত মাথা নামিয়ে বললে, আগে হ্যাঁ, ভগবানের আশীর্বাদে বাড়িতে সবাই ভালো আছে। রঘুরাম মাথা নাড়েন, তা বেশ, তা বেশ। তারপর খানিকক্ষণ রঘুরাম চুপ করে বসে রইলেন। সদ্য যৌবনপ্রাপ্ত এই জামাইয়ের সঙ্গে আর যে কি বিষয়ে বাক্যালাপ চালাবেন তা তিনি ঠিক বুঝে উঠতে পারলেন না। খানিক পরে মৌনতা কাটাতেই জিজ্ঞাসা করলেন, তা বাবা জীবন, তোমাদের ওদিকে এবার ধানের ফলন কেমন হলো? আগে আমাদের তো ধান নয়, আমাদের তো পাটের কারবার। চন্দ্রকান্ত লাজুক গলায় উত্তর দেয়। এই ব্যাপারটা যদিও বারবার ভুল হয়ে যায় রঘুরামের। হয়তো নিজের ভুলটাকে চাপা দেওয়ার জন্যই কণ্ঠস্বরে অতিরিক্ত গাম্ভীর্য এনে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওই পাটের ফলন কেমন হলো? ভালো, বেশ ভালো। তড়িঘড়ি উত্তর দিল চন্দ্রকান্ত। এরপর আবার অখণ্ড নীরবতা। শুধু দূর থেকে একটা ধনেশ পাখির ডাক কানে আসতে লাগলো। তুমি এখানে বসতে চাইলে বসতে পারো, আমি একটু ভেতর বাড়ির দিকে যাচ্ছি, কিছু কাজ আছে। রঘুরাম উঠে পড়লেন। নারায়ণীর সাথে গুটি কয় বিষয়ে আলোচনা না করলেই নয়। তাকে উঠতে দেখে চন্দ্রকান্ত হাঁপ ছেড়ে বাঁচল। রাশভারী এই মানুষটার সাথে কথা বলতে গিয়ে তার তো প্রায় দমবন্ধ হয়ে আসছিল যেন। নেহাত তার স্ত্রী একরকম জোর করলো বলে, নচেত লুকিয়ে লুকিয়ে তো এতদিন থাকছিল সে। রঘুরাম উঠে পড়তে চন্দ্রকান্ত আর বসল না।
লোহার রেলিং দিয়ে ঝুঁকে পড়ে সে নিচে ঘরামির কাজ দেখতে লাগলো এক মনে। এই ঝাঁঝা রোদে মানুষটা কেমন অসুরের মতন খাটছে তা দেখে ভারী কৌতূহল হলো তার। তৎক্ষণাৎ সে তার সঙ্গে আলাপ জমাবার জন্য পায়ে পায়ে নিচে নেমে গেল। বলছি, গয়নাগুলো বের করে দিলে না যে? কাল রাতে যে অত করে বলে গেলাম ছোট বউয়ের গয়নাগুলো বের করে রাখতে, তা রেখেছো? আমতামতা করে বলেই ফেললেন রঘুরাম। গত রাতে এই নিয়ে স্বামী স্ত্রীতে খুব একটা হইচই হয়েছে। রঘুরাম পুষ্পর ঘর থেকে এসেই নারায়ণীর কাছে গয়না চেয়ে বসেন। নারায়ণী প্রথমে বুঝতেই পারেননি। তিনি হতবাক হয়ে জিজ্ঞাসা করেন, এই কানা রাত্রিরে সোনা দানা দিয়ে কি হবে? উত্তরে রঘুরাম বলেন, ছোট বউয়ের স্বাদ হয়েছে, সে পড়বে। আর তাছাড়া স্বামীকে এক ফোঁটা কচি মেয়ের জন্য এমন তদবির করতে দেখে সত্যি অবাক হন নারায়ণী। রঘুরামের কথা শেষ করতে না দিয়েই তিনি গালে হাত দিয়ে ঝাঁঝালো স্বরে বলেন, ও মা গো মা, আমি আগেই বুঝেছিনু সে সোজা মেয়ে মোটেই নয়, কিন্তু তার পেটে পেটে যে এত বুদ্ধি কই আগে বুঝিনি গো। বিরক্ত রঘুরাম বলেছিলেন, আরে কি আশ্চর্য, এতে পেটে পেটে বুদ্ধির কি দেখলে? পোয়াতি মানুষ আতুর ঘরে যাওয়ার আগে সাত করে নিজে দুটো অলংকার পড়তে চেয়েছে, তাতে এত কথার কি আছে? স্বামীকে থামিয়ে নাকে নদ দুলিয়ে ঘুমটা খুলে নারায়ণী বলেছিল, শোনো, তুমি বললেই তো আর হলো না, সব কিছুর একটা নিয়ম নীতি আছে, আর আমি বেঁচে থাকতে এ বাড়িতে কোনো অনাচার হতে দেব না, আমি এই বলে রাখলুম। শাওরি ঠাকুরন চক্ষু বোঝার আগে আমার হাত দুটি ধরে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, তার অপমান আমি হতে দেব না। ধৈর্যের বাঁধ ভাঙছিল রঘুরামের। এবার তিনি বিরক্ত গলায় বললেন, তার মানে তুমি গয়না ছোট বউকে দেবে না, তাই তো? ঝাঁঝালো কণ্ঠে নারায়ণী উত্তর দিয়েছিল, হ্যাঁ তাই। বেশ। রাগ করে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল রঘুরাম। বাইরের যে ঘরটা অতিথিদের জন্য রাখা, সে ঘরেই রাত কাটিয়েছিলেন তিনি। আর নারায়ণীও অভিমানে মেঝেতে আঁচল পেতে শুয়েছেন। সকালে এমনিতেই গত রাতের ওই কীর্তির জন্য মেজাজ বিগড়েছিল নারায়ণী। তার উপর স্বামীর আবার ওই পুরনো কাসন্দি ঘাটতে আসায় একেবারে মেজাজ সপ্তমে চলল তাঁর। তীরে ফুড়ে উঠে তিনি বললেন, আচ্ছা, তোমায় তো আমি কাল রাতেই বললুম না এখন ওই গয়না আমি দিতে পারবো না, তাও বারবার একই কথা কেন কইছ বলো তো? রঘুরামও বেশ বিরক্ত ছিলেন। তিনি বললেন, ছোট বউ তার নিজের গয়না চেয়েছে, আর তার জিনিস তুমি তাকে না দেওয়ার কে? হ্যাঁ? নারায়ণী এবারে সুর করে মুখে আঁচল চাপা দিয়ে হেসে উঠে বললেন, ও মা গো, তুমি দেখছি আমায় হাসালে। এমন করে বলছো যেন ছোট বউ বাপের বাড়ি থেকে ভরি ভরি সোনা নিয়ে এসেছে, তার আবার গয়না কই? সবই তো এ বাড়ির খানদানি জিনিস, আর শাওরি ঠাকুরনের গয়নাগুলো, তাই গয়না আমি দেব না। এবারে ধৈর্যের বাঁধ ভেঙে যায় রঘুরামের। তিনি এবারে ক্রুদ্ধ গলায় বলে ওঠেন, দিদি না মানে? গয়না কি তুই তোর বাপের বাড়ি থেকে পুটলি করে এনেছিস নাকি? অত্যন্ত ক্রোধে তিনি এগিয়ে এসে স্ত্রীর খোপা খামচে ধরে বেশ করে নেড়ে দিয়ে পালঙ্কের উপর ঠেলে ফেলে দেন। চন্দ্রকান্ত পায়ে পায়ে উঠোনে নেমে এসে রানার কাছে একটু ছায়া মতন জায়গায় এসে বসে। স্বপ্নালু চোখে ঘর ছাওয়া দেখতে থাকে। লোকে শুনলে হয়তো তাকে পাগলই বলবে, কিন্তু তারও মাঝে মাঝে এমন পরিশ্রমের কাজ করতে সাজায়। বৈদ্যবাটিতে তাদের পাটির বিশাল কারবার। তার বাবা আর তার দুই দাদাই সেসব দেখেন। বাড়ির সবচেয়ে ছোট ছেলে বলে এখনো তাকে ব্যবসার কাজে যুক্ত করা হয়নি। এখনো তাই এক প্রকার গায়ে হাওয়া লাগিয়েই দিন কাটাচ্ছে রঘুরামের ছোট জামাই। সদ্য যৌবনপ্রাপ্ত এই ছেলেটিকে অনেকক্ষণ ধরে দেখছে রানা। তাদের যে গতকালই এ বাড়িতে আগমন ঘটেছে সে কথাও তার জানা, কিন্তু এখানে বসে এখন তাকে লক্ষ্য করছে বলে একটু অস্বস্তি বোধ হলো তার। ছেলেটার উদ্দেশ্য কি বোঝার জন্যই রানা প্রথমে কথা বলে উঠল, জামাই দাদা, এই ঠাঠা রোদ্দুরের মধ্যেই এখানে বসে আছেন কেন? রোদের তাত লেগে গেলে শরীর খারাপ হবে, তখন শ্বশুরবাড়ির বদনাম হবে।
ঘরামির কথা শুনে লজ্জা পেল চন্দ্রকান্ত। লজ্জায় তার কর্ণমূল আরক্ত হয়ে উঠল। সে অপ্রস্তুত হয়ে বলল, আসলে ঘরে বসে বসে কি করব ঠিক বুঝতে পারছিলাম না। পথঘাটও তো তেমন চেনা নেই, তাই এসে তোমার কাজ দেখছি। এবারে খানিকটা আশ্বস্ত হয় রানা, কিন্তু এই ছেলেটা এখনো যে তাকে চিনতে পারেনি এই যা রক্ষে। খালতো একে প্রথম দেখেই ভয়ে একেবারে কাঁটা হয়ে গিয়েছিল রানা। প্রায় বছর 3 আগে হুগলির ওদিকে একটা বিয়ে বাড়িতে ডাকাতি করতে গিয়ে এই ছেলেটিকে দেখেছিল সে। সম্ভবত কোণের পিস্তুতো নয়তো মাস্তুতো ভাই ছিল সে। পত্র দিয়ে সে বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল রানা। বিয়ে বাড়িতে অত লোকের মধ্যেও এই ছেলেটিকে মনে রাখবার কারণটা খুবই অদ্ভুত। রানা এবং তার দলবলের ভয়ে যখন কোণে কর্তারা সবকিছু গুছিয়ে গুছিয়ে দিচ্ছেন, আর বাকি সব নিমন্ত্রিতরা খাওয়া ফেলে ভয়ার্ত চোখে সেই সব কাণ্ড দেখছে, তখন তো এই দুঃসাহসী ছেলেটি সবকিছু ভুলে একটা গাদা বন্দুক বাগিয়ে ধরেছিল রানার দিকে। যাক, ছেলেটা যে তাকে চিনতে পারেনি তা দেখে সামান্য নিশ্চিন্ত হলো রানা। কিন্তু তার কিছু পরেই তাকে অবাক করে দিয়ে চন্দ্রকান্ত বলে উঠল, আচ্ছা, তোমার মুখটা আমার বড্ড চেনা চেনা লাগছে, যেন আগে কোথাও দেখেছি তোমায়। কোথায় দেখেছি বলো তো ঘরামি? বলি সিদ্ধেশ্বরীর পুজোর সব তৈরি তো? পুজো শেষ করে প্রথম প্রহরেই কিন্তু বেরোবো আমরা। সাঙ্গাদের দিকে তাকিয়ে প্রশ্ন করে রানা। দলের একজন এগিয়ে এসে উত্তর দেয়, হ্যাঁ সর্দার, আমরা সব জোগাড় করে রেখেছি, তুমি পুজোয় বসলেই হবে এবার। গম্ভীরভাবে মাথা নাড়ল রানা। জঙ্গলের মধ্যেই অপেক্ষাকৃত একটা পরিষ্কার জায়গায় বসে তামাক খাচ্ছিল সে। একটা মশাল একটু দূরেই স্বল্প আলো নিয়ে জ্বলছে। অমাবস্যার কালো রাতে সেই টিমটিমে আলো আধারকেই যেন আরো বেশি করে বাড়িয়ে তুলেছে। রানা 2 দিন আগেই রায়বাড়ির কাজ শেষ করেছে। শেষ দিনেও একবার সুযোগ বুঝে বাড়ির ভেতর ঢুকতে পেরেছিল সে। গিন্নি, দাসী আর চাকরগুলো হেসেলে ব্যস্ত থাকায় কাজটা তার সহজ হয়ে গিয়েছিল। চুপি সারে নির্দিষ্ট মানুষটির ঘরে গিয়ে একটা ময়লা ছেঁড়া কাগজে লেখা প্রয়োজনীয় কিছু কথা সে জানিয়ে আসতেও পেরেছিল তাকে। যদিও সে যে তাকে চিনতে পারবে, তাদের এতদিনের সংকল্প মনে রাখবে, রানার মনে এ আশা ছিল না। তাই এ নিয়ে একটু উদ্বিগ্নও ছিল সে। কিন্তু সে যখন চোখের ইশারায় আশ্বস্ত করল, রানা তখনই বুঝেছিল ভুল মানুষ নির্বাচন করেনি সে। এতদিন আগে নেয়া প্রতিজ্ঞা সে এখনো ভোলেনি। সাঙ্গাদের দিকে তাকিয়ে রানা এবারে বলে, রনপা, সারা রাত জ্বলবার মতো মশাল সব ঠিকঠাক আছে তো? পথে গিয়ে কোনো ভুল টুল হবে না তো? শিবে জোরে জোরে মাথা নেড়ে নেতিবাচক উত্তর দিল। রানা এবারে বলে, আজ আর ছিলিমে বেশি দম নিস নে, নবাকেও বলে দে বেশি ধেনও যেন না টানে। আমি আসছি। নির্দেশ পালন করতে মাথা নেড়ে চলে গেল শিবে। ছেলে মেয়ে আরো 2টো টান দিয়ে উঠে পড়ে রানা। রাত বাড়ছে, আর যে বেশি দেরি করা চলে না। রায়বাড়ির নতুন আতুর ঘর থেকে নারী কণ্ঠের মর্মভেদী আর্তনাদ ভেসে আসছে ক্রমাগত। দোতলার ওই বারান্দায় গম্ভীর মুখে পায়চারি করছেন রঘুরাম। তার কাছে কাচুমাচু মুখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে চন্দ্রকান্ত। তার এখন খুব ইচ্ছে করছে আতুর ঘরে গিয়ে যন্ত্রণাকাত স্ত্রীর মাথার কাছে বসে তাকে একটু সান্ত্বনা দিতে, কিন্তু শ্বশুর বাড়িতে চক্ষু লজ্জার খাতিরেই সে প্রস্তাব তার আর উত্থান করা হয়নি। 2 দিন আগেই পুষ্পর প্রসব যন্ত্রণা ওঠায় তাকে নিয়ে যাওয়া হয়েছে পুরনো আতুর ঘরে। যদিও সেই ঘরের অবস্থা খুব একটা ভালো না। বাঁশের বেড়া স্থানে স্থানে ভেঙে গিয়েছে, খড়ের চালেও অনেক ফুটো। রঘুরামের ইচ্ছে ছিল না তরুণী ভার্যাকে ও ঘরে রাখা হোক, কিন্তু নারায়ণের সঙ্গে তাঁর বাক্যালাপ বন্ধ থাকায় এই প্রস্তাব আর উত্থাপন করা হয়নি। আর এছাড়াও নিজের সন্তান সম্ভাবা আত্মজা স্বামীর সঙ্গে এই বাড়িতেই উপস্থিত রয়েছে।
জামাইয়ের সামনে তৃতীয় পক্ষের হয়ে অতিরিক্ত উদ্বেগ তিনি দেখাতে পারেননি। ইচ্ছে থাকলেও আঁতুর ঘরে যাওয়ার আগে গয়নার পড়া হয়নি পুষ্পর। সেই গয়না এখন তার সিন্ধুকে পুটলি বেঁধে তুলে রাখা আছে। নারায়ণী গয়না উদ্ধারের জন্য ওই ঘরে ঢুকে আতিপাতি করে খুঁজেও কিছু না পেয়ে শেষমেশ হতাশ হয়ে ফিরে এসেছেন। অমাবস্যার কালো রাত, সারা বাড়িতে টিমটিম করে কটা হ্যারিকেন জ্বলছে। ভগবানের আশীর্বাদে পুষ্প আর তার ছেলে দুই সুস্থ আছে। এখন ছোট মেয়েকে নিয়ে চিন্তায় জিরবার হচ্ছেন রঘুরাম। কিছুক্ষণ পরে একটানা ঝিঝির শব্দকে ছাপিয়ে একটি কচি কণ্ঠের আর্তনাদ কানে এসে পৌঁছল তাদের মানে চন্দ্রকান্ত আর রঘুরামে। চন্দ্রকান্ত উত্তেজনায় বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালো। রঘুরামও পায়চারি বন্ধ করে রেলিং ধরে ঝুঁকে নিচের দিকে তাকালেন। মুক্তাধাই নতুন আতুর ঘর থেকে বেরিয়ে বলল, মেয়ে হয়েছে, নাতনি হয়েছে গো কর্তাবাবু। পেতলের গামলার কমে কিন্তু হবে নে। ঠিক আছে ঠিক আছে, সে যা লাগবে তোর নিষ্ক্ষণে। এখন বল দেখিনি দুজনে কেমন আছে? উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলেন রঘুরাম। মুক্তাধাই আবার হাসি মুখে বললে, দিব্যি আছে, একটু পরে কোলে নিও। একটু নিশ্চিন্ত হয়ে চেয়ারে বসতে গেল চন্দ্রকান্ত। ঠিক তখনই আকাশ বাতাস দীর্ণ করে কতগুলো সমবেত কণ্ঠস্বরে হাড়ে রেড়ে ডাক তাদের অন্তরাত্মা কাঁপিয়ে দিল। চন্দ্রকান্ত স্পষ্ট দেখল তাঁর দুর্দণ্ড প্রতাপ শ্বশুরের মুখ রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেছে। বিস্ফারিত চোখে তিনি জামাইয়ের দিকে তাকিয়ে বললেন, ডাকাত ডাকাত পড়েছে বাড়িতে। কথা শেষ করেই তিনি ধপ করে আরাম কেদারায় বসে পড়লেন। তাঁকে এরকম ভীত সন্ত্রস্ত দেখে চন্দ্রকান্ত তক্ষুনি পাশে রাখা ঘটি থেকে জল নিয়ে তার মুখে চোখে ছিটিয়ে দিতে লাগলেন। ঠিক এমন সময় কর্তার খাস চাকর হরি কোথা থেকে ছুটতে ছুটতে এসে হাঁপাতে হাঁপাতে বললে, কথা 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 সর্বনাশ হয়ে গেল কথা। রানা ডাকাত রনপা চেপে তার দলবল নিয়ে এদিক বানিয়ে আসতেছে। ও কথা! কোনো রকমে প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠেই রঘুরাম এবার তৎপর হয়ে উঠলেন। আরাম কেদারা ছেড়ে উঠে তৎক্ষণাৎ তিনি নির্দেশ দিলেন, ওরে তোরা সব কে কোথায় আছিস? শিগগির যা সদর দরজা এঁটে দে। লেঠেলগুলোকে বল দরজা ঘিরে দাঁড়াতে। আর এই সমস্ত মেয়ে মানুষদেরকে সবই বাড়ির ভেতর নিয়ে এসে একটা ঘরে রেখে দরজা এঁটে দে এক্ষুনি। আরে দাঁড়িয়ে আছিস কি? তোরা শিগগিরই যা, যা এক্ষুনি। তার কথা শেষ হওয়ার আগেই যেখানে রঘুরাম দাঁড়িয়েছিল ঠিক তার নিচ থেকে বজ্র নিনাদ শোনা গেল। আপনার লেটেলগুলো সব ভিতর ডিম এক একটা, সব কটা পাইলেছে। যে কটা আমাদের আটকাতে ছিল সেগুলোকে আমরা বেঁধে ফেলেছি। এবার থেকে একটু সাহসী দেখে লোক রাখবেন কর্তা, না পেলে বলবে আমার দুই স্যাঙাত্রে না হয় পাঠিয়ে দেবো। এই কথা শুনে উপস্থিত সবকটি ডাকাত বিভৎস স্বরে হেসে উঠল। রঘুরামের শরীরে এখন যে আর কোনো শক্তি অবশিষ্ট নেই তা তাকে দেখলেই বোঝা যায়। তবু মুখে সে ভাব প্রকাশ করতে না দিয়েই তিনি কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করলেন, কি চাও তোমরা? এখানে কি দরকার? উত্তরে রানা হেসে উঠে বলল, অনেকখানি পথ এই রনপায় পাড়ি দিয়ে এলাম কর্তা। কুটুমদের বাড়ির ভেতর নিয়ে যান, একটু খাতির যত্ন করুন। আপনারা সব মান্যিমান লোক, এসব কি আপনাদের মনে করিয়ে দিতে হবে নতুন করে? অতঃপর কর্তার নির্দেশে হরি তাদের ভেতরের বাড়িতে নিয়ে এলো, এমনকি পান জল খেতেও দিল। খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার পর রানা এবার হুঙ্কার দিয়ে বলে উঠল, কই কর্তা, এবার ভেট দিয়ে অতিথি বিদায় করার ব্যবস্থা করুন। না না আপনি ব্যস্ত হবেন না, আমাদের নিজেদেরই তো জিনিস, আমরাই সব দেখে শুনে নিচ্ছি। এর পরবর্তী বেশ কিছু সময় রানা এবং তার বাকি দলবল মিলে কাঁসার বাসন, রূপার শৌখিন বাসন, ঠাকুরের সোনার সব জিনিসপত্র, এছাড়াও দামি শাড়ি সবকিছুই পুটুলিতে ভালো করে বাঁধাছাতা করে নিল। নারায়ণীর সিন্ধুকের চাবি রঘুরামের কাছেই রাখা ছিল। তিনি থমথমে মুখে সেটা এগিয়ে দিতেই তৎক্ষণাৎ তারা ক্ষিপ্ত হাতে সিন্ধুক খুলে তার মধ্যে রাখা গয়না, দামি দামি শাড়ি, এমনকি নারায়ণীর বহু পুরনো সোনার জড়ির পাড় বসানো তার সেই বিয়ের শাড়িখানা অবধি তারা ছাড়লে না। তেতলার ঠাকুর ঘরে রাধা মাধবের সিংহাসনের মাথায় রূপার চূড়া বসানো ছিল। শিবে তার বলিষ্ঠ হাতের এক টানে সেখানাকে খুলে আনলো। কেউ তাকে বাধা দিতে এগিয়েও গেল না। সমস্ত কিছু গোছগাছ হয়ে গেলে রানা এবার রঘুরামের সামনে এসে হাত জোর করে বিনয় গদগদ হয়ে বললে,
মাফ করবেন কর্তা, সব গয়না কিন্তু আমরা পাইনি। রায়বাড়িতে এত কম সোনাদানা আছে তো আর বিশ্বাস করা যায় না। রঘুরামের সে কথা বিলক্ষণ মনে ছিল। হাসে সিন্ধুকে চাবিও যে ছোট বউ তার নিজের শাড়ির আঁচলে বেঁধে আঁতুর ঘরে গেছে এ কথাও তিনি জানতেন। তবু তিনি রানার প্রশ্নের উত্তরে দাঁতে দাঁত চেপে মুখ ফিরিয়ে বললেন, সেসব আমার আর জানা নেই। যা পেয়েছ সেও তো নিহাত আর কম নয়, এখন এসব নিয়ে বিদেয় হও। রঘুরামের কথা শুনে আবার হো হো করে হেসে উঠল রানা। একপাশে সিটিয়ে দাঁড়িয়েছিল চন্দ্রকান্ত। সেদিনের সেই ঘোড়ামিকে আজ সে বিলক্ষণ চিনতে পেরেছে। তার পিস্তুত দিদির বিয়েতে এই লোকটাই তো গিয়েছিল ডাকাতি করতে। সেদিনের 17 বছরের ভীতু চন্দ্রকান্ত কোথা থেকে একরাশ সাহস জোগাড় করে একটা গাদা বন্দুক হাতে নিয়ে মুখোমুখি হয়েছিল এই ডাকাত দলে। ঘরের মধ্যে বসে থাকা মহিলা মহলে এই খবর চাউরতেই একেবারে কান্নার রোল উঠেছিল। সকলেই ভেবেছিল চন্দ্রকান্তের বইয়ের আমিষ খাওয়ার পাট এবার বোধহয় চুকল, কিন্তু হয়েছিল ঠিক তার উল্টোটা। রানা তো রীতিমতন মুগ্ধ হয়েছিল তার সাহস দেখে। চন্দ্রকান্তের কাঁধে হাত রেখে প্রশ্রয়ের সুরে বলেছিল, সাহস ভালো গো খোকা বাবু, কিন্তু বেশি সাহস মোটে ভালো কথা নয় কো। আজ অব্দি এই রানার সামনে কেউ এমনভাবে দাঁড়াতে পারেনি। তুমি পেরেছো দেখে বেশ ভালো লাগছে। আসবে নাকি আমাদের দলে? ফ্যাল ফ্যাল করে তার দিকে চেয়ে থাকতে দেখে রানা চন্দ্রকান্তকে বলেছিল, ঠিক আছে ঠিক আছে, সময় নাও, তাড়াহুড়ো নেই। কখনো ইচ্ছা হলে চলে এসো আমার কাছে, কেমন? আজকে রানাদের কীর্তিকলাপ দেখতে দেখতে পুরনো কথাই ভাবছিল সে। সেদিনে রানার মুখে ছিল ভর্তি দাড়ি গোঁফ, আর আজ তার মুখ একেবারে কামানো। তাই তো চন্দ্রকান্ত ঘর ছাওয়ার সময় রানাকে চিনে উঠতে পারেনি। চন্দ্রকান্ত শুনতে পেল রানা ডাকাত তাকে উদ্দেশ্য করেই বলছে, খোকা বাবু, তোমার শৌরকে বলে দাও বেশি সাহস ভালো নয়। আর গয়নাগুলো কোথায় বলে দিলে আমরাও তাড়াতাড়ি কাজ সারতে পারি, আর তোমরাও মুক্তি পাও। শেষের দিকে রানার কথাগুলো বড় নিষ্ঠুর শোনালো, কিন্তু তাও মুখ খুললেন না রঘুরাম। এমন সময় নিচ থেকে একটি নারী কণ্ঠ শোনা গেল, বাকি সব গয়না এই সিন্ধুকে রয়েছে রানা দাদা। এই শিবে দাদার হাতে চাবি দিলুম। মাথার উপর আকাশখানা ভেঙে পড়লেও বুঝি এতটা অবাক হতেন না রঘুরাম। স্খলিত এলোমেলো পায়ে তিনি দোতলার রেলিংয়ের ধারে এসে ঝুঁকে পড়ে দেখলেন তাঁর বড় আদরের তৃতীয় পক্ষ দুর্বল শরীরে বাইরে বেরিয়ে এসে ডাকাত দলেরই একজনের হাতে তুলে দিচ্ছে বাড়ির চাবি। অস্ফুটে তিনি একবার উচ্চারণ করলেন, পুষ্প, শেষে তুমি? গোলমালের শব্দে নতুন আতুর ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলেন নারায়ণী। সতীনকে এমন একটা অভাবনীয় কাণ্ড করতে দেখে তিনি বলে উঠলেন, বলি ও পোড়ামুখী, তোর কি মাথাটা কারা হলো নাকি? নিজের হাতে তোর গয়নাগুলো ডাকাতদের হাতে তুলে দিচ্ছিস? আয় ভগবান, ওরে নিজের এত বড় সর্বনাশ তো পাগলেও করেনে। শিবে ততক্ষণে চাবি হাতে নিয়ে উঠে এসেছে দোতলায়। পুষ্পর দেওয়া নির্দেশ অনুযায়ী সিন্ধুকের ডালা খুলে বের করে এনেছে গয়নার পুটুলি। সতীনের দিকে তাকিয়ে পুষ্প মুখে সামান্য হাসি নিয়ে বললে, সংসার কোনোদিনে আমার ছিল না দিদি, ওটা তোমারই। আর গয়না যদি আমার হয় তবে আমার জিনিস আমি যাকে খুশি দিতে পারি, তুমি বারণ করবার কি? চিরকালেরই চুপচাপ নির্বিবাদী পুষ্পর মুখে এমন কথা শুনে সকলেই কেমন জানি চুপ করে গেল। কাজ সেরে ডাকাত দলে সকলেই নিচে নেমে এলো। পুষ্প ছেলে কোলে বাইরে বেরিয়ে এলো। কুখ্যাত রানা ডাকাতের দিকে তাকিয়ে বলল, চলো দাদা, এবার আমরা ফিরে যাই। অনেক হলো পরের ঘরে থাকা। রানা তাকে থামিয়ে বলল, এই দাঁড়া দাঁড়া, এখনো কাজ শেষ হয়নি। ওই ঘরে আরো একটা মেয়ে মানুষ রয়েছে না? নতুন আতুর ঘরের দিকে আঙুল নির্দেশ করে বলে উঠল রানা। তৎক্ষণাৎ মাথা নেড়ে পুষ্প উত্তর দিল, হ্যাঁ, এই বাড়ির ছোট মেয়ে। কথাটা শোনা মাত্রই নবা এক লাফে সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু ভিতরে প্রবেশ করতে পারলে না। নারায়ণী যে দাঁড়িয়ে রয়েছেন দরজা আড়াল করে। তিনি বলে উঠলেন, কিছুতেই ও ঘরে আমি তোমাদের ঢুকতে দেব না। যেতে হলে আমার লাশের ওপর দিয়ে যাও। দিদি, তুমি মিছিমিছি দেরি করছো, সরে এসো ওখান থেকে। পুষ্প হাত ধরে টান মারতেই নারায়ণী মুখ থুবড়ে পড়লেন মাটিতে। নবা ঘরে ঢুকে নরম সুরে বলল, বালাটা খুইলে দিন।
তৎক্ষণাৎ বাইরে থেকে সকলেই ছোট খুকির ডুকরে কেঁদে ওঠার শব্দ পেল। এতক্ষণ পরে রঘুরামের অশ্রুসিক্ত কণ্ঠস্বর শোনা গেল। কেন এমন করলে ছোট বউ? বলতে পারো কেন এমন করলে? কিসের অভাব ছিল তোমার যে এই ছোট লোকগুলোর সাথে গিয়ে তুমি এমন করলে, আমাকে এমন করে দাগা দিলে? পুষ্প একবার ওপরের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল, কি করে ভুলি বলুন তো কর্তা? আপনার জন্যই আমার দাদাটা আত্মঘাতী হলো। কি? আমার জন্য? হতভম্ব হয়ে প্রশ্ন করলেন রঘুরাম। পুষ্প উত্তরে বলল, আপনি ভুলে গেছেন কর্তা। অবশ্য সেটাই স্বাভাবিক। আপনি মস্ত মানুষ, আমাদের কথা মনে রাখবার সময় কোথায়? আমার বিয়ের 2 দিন আগে আপনি খাজনা আদায় করতে গাঁয়ে গেলেন। বরপক্ষের পণের জোগাড় করতে গিয়ে আমার দাদা আপনাকে খাজনা দিতে পারলো না বলে আপনার লেঠেলরা আমার গয়না নিয়ে এলো। বিয়ের দিন আমার গায়ে গয়না নেই দেখে বরপক্ষ ফিরে গেল। লগ্নভ্রষ্টা বোনকে চোখের সামনে দেখতে পারবে না বলে দাদা আমার ভরা কোটাল চূর্ণিতে ঝাঁপ দিল। এমনই কপালের ফের আমার। সেদিন আবার আপনি গাঁয়ে এলেন আর দয়া করে আমাকে বিয়ে করলেন। কিন্তু আমরা তো আপনার দয়া চাইনি। সেদিন থেকে সুযোগ খুঁজতে খুঁজতে আজকের দিনটা এসেছে। একেবারে স্তব্ধ হয়ে গেলেন রঘুরাম। শুধু ছোট খুকির বিনিয়ে বিনিয়ে কান্নার শব্দ আসতে লাগলো। আবার একটা দুঃসাহসিক কাজ করতে উদ্যত হলো চন্দ্রকান্ত। সকলের অলক্ষ্যে ভিতরের ঘর থেকে গাতা বন্দুকটা নিয়ে এসে বাগিয়ে ধরল সে। তাই দেখে পুষ্প ছেলে মানুষের মতন খিলখিল করে হেসে উঠে বলল, ওটা রেখে দাও গো জামাই দাদা, ওটা অনেকদিন আগেই অকেজো করে দিয়েছি আমি। ঘরের ভিতর থেকে তখন ছোট খুকি কেঁদে উঠে বলছে, ওগো, এটা আমার দিদি শাওরের দেবে আশীর্বাদী বালা, এটা নিও নে। বাকি বাকি সবই তো দিয়ে দিলাম, এটা ছেড়ে দাও। তোমার 2টি পায়ে পড়ি, এটা ছেড়ে দাও। বললে কি আর হয় মা জননী? দিন, বালাটা খুলে দিন, নাইলে আবার খামকা আপনার কবজিটা কাটতে হবে। নবার গলা শুনে নতুন ঘরের দিকে এগিয়ে গেল পুষ্প। তারপর ধিক্কার মেশানো গলায় বলল, থাক, ওই বালাখানা ছেড়ে দাও নবা দাদা। পুষ্পর এক কথাতেই বাকি গয়না নিয়ে বাইরে চলে এলো নবা। এবারে ছোট খুকির দিকে তাকিয়ে পুষ্প ঘৃণা ভরা গলায় বলল, শোর বাড়ি গিয়ে সকলকে বলো ছোট খুকি, বালা জোড়া তোমায় রানা ডাকাতের বোন ভিক্ষে দিয়ে গেছে। সদ্যজাত ছেলেকে বুকে চেপে ডাকাত দলের সাথে রায়বাড়ির সংস্রব চিরকালের জন্য ত্যাগ করল পুষ্প। রানা ডাকাতের বোন। অন্ধকারে আপনারা এতক্ষণ শুনছিলেন অঙ্কিতা সরকারের কলম থেকে রানা ডাকাতের ঘাঁটি। যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। আর গল্পটি আপনাদের কেমন লাগলো বা এই জাতীয় গল্প আপনারা আরও শুনতে চান কিনা তা আমাদের জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। জয়েন করতে পারেন অন্ধকার অডিও স্টোরিজকে মাত্র 29 ও 59 টাকার মান্থলি সাবস্ক্রিপশনের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে অন্ধকার অডিও স্টোরিজ আবার ফিরবে নতুন কোনো রহস্যময় কাহিনীর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ। শুভরাত্রি।